হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি গল্প খাঁচায় বন্দি ফুল, লেখিকা জান্নাতুল ফেরদৌস, পর্ব 3। তো চলো কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। অদিতির কোমল উষ্ঠদয়ে তর্জনী বুলিয়ে দিল সাইফ। ঠান্ডা হাতের স্পর্শে নারীটি নড়চড় করছে, নড়ছড়ে করে উঠল। কপাল কুঁচিয়ে ইচ্ছুত উল্টো পাশ ফিরে আবার তার মিলিয়ে গেল ঘুমের ঘোরে। সাইফ শুকনো ঢোক গিলল। অবাধ্য ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে অদিতির পিঠ থেকে জামার ফিতেটা খুলে ফেললো এক টানে। সেখানে ঠোঁট ছোঁয়ানো তীব্র বাসনা জাগলো মনে। উন্মুক্ত পিঠের কাছাকাছি ঠোঁট নিতেই কেন জানি থেমে গেল সাইফ। মনে অবৈধ স্পর্শের জানান দিল, কিন্তু কখনো কি বৈধ অবৈধের তোয়াক্কা করেছে সাইফ? অদিতির বেলায় কেন তার ব্যতিক্রম হবে? তার মস্তিষ্ক অবৈধ স্পর্শে সাই দিল। মন বলছে কাল তো বিয়ে করবই, তাহলে একদিন কি ধৈর্য ধরা সম্ভব নয়? সাইফের মনে ভাবনা উকি দিল। এ বাড়িতে সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে অদিতিকে তাড়াতে, এই অবস্থায় সাইফ যদি বলে যে এখনো তারা অবিবাহিত, এ বিয়ে হাসান চৌধুরী কখনোই হতে দেবে না। এই মুহূর্তে জানানো যাবে না কাউকে। সাইফ মনে মনে ভাবলো, সুফিয়ানের সাথে কথা বলতে হবে। সুযোগ বুঝে অতিথিকে নিয়ে ওর বাড়িতে বিয়েটা সেরে ফেলতে হবে। মন্ত্রীর ছেলে বলে কথা, আশেপাশে কোনো কাজে অফিসে বিয়ে করলে সে কথা পাঁচকান হতে সময় লাগবে না। বাবার সম্মান আর নিজের ইচ্ছে দুটুকুই বাঁচাতে সাইফ এই সিদ্ধান্ত নিল। পুনরায় অদিতির জামার ফিতে বেঁধে দিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। এমনিতে এমন সময় সে বাড়ি ফেরে। সকাল সকাল হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী দরজা আটকে কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত। কড়া আদেশ দিয়ে গেছে কেউ যাতে বিরক্ত না করে। আঞ্জুমান সায়রা নাস্তা তৈরি করছে। দিঘির সামনে মাধ্যমিক পরীক্ষা, সকালে উঠে টিউশনে চলে গেছে। নদী বোনকে তৈরি করে দিয়ে রান্নাঘরে চলে এলো। আঞ্জুমান নদীকে দেখে বলল, আরেকটু ঘুমাতে পারতি, বাচ্চাটার চোখের নিচে কালি পড়ে গেছে যেন। তুই যা, আরেকটু ঘুমা, আমি আর সায়রা পারবো সবটা। নদী স্মিত হেসে বলল, তোমরা যে সব পারো তা আমি জানি মণিমা, আমার তোমাদের হেল্প করতে ভালো লাগে। আঞ্জুমান খুশিতে গদগদ হয়ে বলল, দেখছিস সায়রা, আমাদের বড় মেয়েটা কেমন লক্ষ্মী হয়েছে। সায়রা মুচকি হাসলো। আঞ্জুমান পরোটা বেলতে বেলতে বলল, তা আমাদের সাহেব কোন নবাবজাদিকে নিয়ে এলো কাল, সে কোথায়? ওঠেনি। আর সাহেবই বা কোথায়? সায়রা বলল, সাইফ আবার এই সময় ওঠে নাকি? আঞ্জুমান তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, না, এখন তো বউ এসেছে, এখন তো ব্যবহারের পরিবর্তন আসার কথা। দেখলি না কাল কেমনে তোর সাথে ঝগড়া করলো বউর হয়ে। নদী শান্ত গলায় বলল, সাইফ ভাই তো কেবল নিজের স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে কথা বলেছে। এটা তো সব স্বামীদেরই করা উচিত। হয়েছে, আর ভাবির হয়ে কথা বলতে হবে না। পারলে যাও, গিয়ে ডেকে আনো তোমাদের প্রাণের ভাবিকে। আঞ্জুমানের কথায় নদী চুপ করে রইল। সায়রা বলল, কিরে যা না, মানে যাবো তো, কিন্তু সাইফ ভাই কি তাকে আসতে দেবে? দিলে দেবে, না দিলে নাই। আর এমনিতেও ভাবিও এসে করবে এটা কি এখানে? আঞ্জুমান অবাক হয়ে বলল, ও মা, বংশ পরিচয়, বাপের নাম, আদৌ বাপের নাম ঠিক আছে কিনা সেসব জানতে হবে না? তার স্বামী উঠলে তো আবার তার সাথে কথাই বলা যাবে না। নদী গুটি গুটি পায়ে সাইফের ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ভীষণ অস্বস্তি কাজ করছে তার। নতুন দম্পতিকে এত 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 ভোরে ডাকতে খুব ইতস্ত বোধ করছে। অদিতি উঠেছে আরো আগে। সাইফের আদেশে এই সকালবেলা গোসলও করে নিয়েছে। সাইফের আনা লাল রঙের একটা থ্রি পিস পরে গায়ে কালো শাল জড়িয়ে নিল, চুলগুলো আছড়ে নিল। আজ কতদিন পর চুল আছড়ালো মনে নেই তার। খুব ফ্রেশ লাগছে অবশ্য। সাইফের কোমর এখনো তোয়ালে জড়ানো, আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে আর আরেক হাতে ফোন চাপছে। নদী দরজায় টোকা দিল। সাইফ অদিতির উদ্দেশ্যে বলল, দেখো তো কে এলো আবার সাত সকালে আমার বাল ছিঁড়তে। অদিতি মুখ বেঁকালো। কথার কি ছিঁড়ি? দরজার সামনে গিয়ে ছিটকিনি খুলে দিল। সামনে কালো কুর্তি আর সালোয়ার পরে নদী দাঁড়িয়ে আছে। শ্যামলা গায়ের রং, পিঠ অব্দি চুলগুলো বেনি করা, বেশ পরিপাটি আর মার্জিত। সাইফ ভেতর থেকে গলা উঠিয়ে বলল, কে এসেছে? ও নদী, আয় ভিতরে আয়। নদী গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। শেষ বোধহয় সাইফের ঘরে এসেছিল 2 মাস আগে। তখন সাইফের জ্বর ছিল, আর আজ ঢুকলো দুজনকে ভিজা
ভেজা চুলে দেখি নদীর বুকের ভেতরটা হু হু করে উঠলো। নজর নজর মেজে থেকে যা সরাচ্ছে না। পাছে কেউ বুঝে যায় তার চোখের ভাষা। সাইফ অদিতিকে বলল, ও আমার বোন। নদী আমার ছোট, সম্পর্কে তোমার ননদ হয়, তবে বয়সে তোমার বড়। আপু বলেই ডাকবে। অদিতির গার কাত করলো। নদী আলগোছে চোখের পানি মুছে বলল, ভাই, মণিমা ওনাকে মানে ভাবিকে নিয়ে যেতে বলেছে। সাইফ কপাল কুঁচকে বলল, তোর চোখে কি হয়েছে? কাঁদছিস নাকি? তাই নদী? নদী চট করে জবাব দিল, না না, কাচ্ছি না, আসলে পেঁয়াজ কাটছি কিচেনে, এই জন্য। আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আমি আছি ওখানে। সে না হয় বুঝলাম, কিন্তু ও নিচে গিয়ে করবোটা কি? নদী বলল, বাড়ির মেয়ে বউরা সকালে কিচেনে থাকবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা নিয়ে যা, তবে ওর সাথে থাকবে। নদী অদিতিকে নিয়ে বাইরে এলো। কয়েকটা সিঁড়ি নামার পর অদিতিকে বলল, মাথায় ওড়না দিয়ে নাও। অদিতিও প্রশ্ন না করে মাথায় ওড়না টেনে নিল। শুনো, রান্নাঘরে ঢুকে মণিমাকে মানে তোমার শাশুড়িকে আর আমার মাকে মানে তোমার চাচি শাশুড়িকে সালাম দেবে। আর তারা দু একটা কথা বললে বেশি কথা বলবে না, কেমন? অদিতি উপর নিচে মাথা নাড়লো। রান্নাঘরে ঢুকে ছোট করে সালাম দিল দুজনকে। আঞ্জুমান অদিতির মুখ দেখে বাকরুদ্ধ হয়ে গেছে যেন। কি অপূর্ব মুখশ্রী! মনের মধ্যে যত আক্রোশ জড়িয়ে রেখেছিল অদিতির উপর, ঝাড়বে বলে সব গলে পানি হয়ে যেতে লাগলো। অদিতি মাথা নিচু করে বলল, দিন মা, আমি করে দিচ্ছি। আঞ্জুমান গলা খাকারি দিয়ে বলল, তো তোমার বাড়ি কোথায়? আর বাবা কি করে? মিশকাত জাহান অদিতি, আমার বাবা সারের পিছন থেকে সারা বলল, তা আমাদের ছেলের গলায় ঝুললে কি করে? নদী মায়ের কাঁধে হাত দিয়ে তাকে থামানোর উদ্দেশ্য বলল, মা। অদিতি মাথা নিচু করে রইল। আঞ্জুমান বলল, তা রান্না বান্না কিছু পারো? জি পারি। কি কি পারো? অদিতি মাথা নিচু করে বলল, সবই পারি। আঞ্জুমান বলল, তাহলে পায়েস করো। কোথায় কি আছে সব দেখিয়ে দিয়ে সকলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অদিতি পায়েস বানাচ্ছে আর ভাবছে, এ বাড়ির মানুষ কত অদ্ভুত। পায়েস রান্না শেষে একটা বোলে করে ডাইনিংয়ে নিল। ইতিমধ্যে হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী টেবিলে এসে গেছে। সাইফু বসে আছে সবার সাথে খেতে, যা সবার কাছে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো লাগছে। নদী পায়েসের বাটি অদিতির হাত থেকে নিয়ে ইশারা করলো হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীকে সালাম করতে। অদিতি সালাম দিল, কিন্তু হাসান বা হাবিব কেউই সাড়া দিল না। ইতিমধ্যে সুফিয়ান এলো। হাবিব চৌধুরীর মেয়ে হেসে বলল, আরে বাবা সুফিয়ান, বসো বসো, নাস্তা করো। সুফিয়ান হেসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। সে তো বসবোই, ভাবির হাতে আজ প্রথম নাস্তা করব। সকলে খাবার খেয়ে উঠে গেল। সাইফ সুফিয়ানকে সবটা খুলে বলল, যদিও কিছুটা কালোই বলেছিল। সুফিয়ান বলল, আমার বাড়িতে চলো অদিতিকে নিয়ে, আমার পরিচিত একজন কাজী আছে, কেউ জানতে পারবে না। সাইফ উদ্বিগ্ন হয়ে বলল, আজই? না, আজ না, আগামী শুক্রবার আয়। উনি একটু শহরের বাইরে গেছেন, বৃহস্পতিবার নাগাদ ফিরবে। সাইফের কপালে চিন্তার বাজ পড়ল। বৃহস্পতিবার আসতে আরো 4 দিন বাকি। সুফিয়ান শয়তানি করে বলল, কেন, কন্ট্রোল থাকে না নিজের উপর? তা থাকবেই বা কি করে? এমন হুড়পড়িকে নিয়ে এক ঘরে রাত্রি যাপন বা এনি চান্স? সাইফ, তুই বাসরটাস্য সেরে ফেলিসনি তো? আবার সাইফ চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে ফেললো সুফিয়ান। সাইফ বিরক্ত স্বরে বলল, ভাই, সিরিয়াস মোমেন্টসে মজা নিস না। এই কয়েকদিনের মধ্যে বাবা কাকা যদি কোনোভাবে টের পায়, কি হবে ভেবে দেখছি? সুফিয়ান সাইফের কাজ চাপড়ে বলল, চিল ব্রো, তোরা যে স্বামী স্ত্রী না সেটা কেউ কিচ্ছু টের পাবে না। শুধু ভোরবেলা দুজনে গোসল করবি আর রাতে দুষ্টু দুষ্টু শব্দ করবি। সুফিয়ানের কথা শেষ করার আগে সাইফ দৌড়ানি দিল। এক দৌড়ে বাড়ির গেট পার। সুফিয়ান চেঁচিয়ে বলল, রাতে দেখা হচ্ছে ভাই। গেট দিয়ে বেরোতেই সুফিয়ান দেখা পেল চামেলির পাশের বাড়িতে কাজ করে। বয়স তেমন না, 30-32 হবে। অভাবে স্বভাব নষ্ট জিনিসটা চামেলির সাথে ঘটেছে। সুস্বাস্থ্যের অধিকারী চামেলি কাজ করতে আসে পেট পিট বের করে শাড়ি পরে, ব্লাউজের গলা দিয়ে বুকের বাজ স্পষ্ট দেখা যায়। সুফিয়ান আদুরে গলায় ডাকলো, আরে চামেলি ভাবি। চামেলি সুফিয়ানের দিকে ফিরে দুষ্টু একটা হাসি দিল। বলো। সুফিয়ান চামেলির কোমরে আলতো করে চাপ দিয়ে বলল, আজকাল দেবরদের মধু খাওয়াতে ভুলেই গেছো। চামেলি নিজের চুল আঙ্গুলের পেঁচাতে পেঁচাতে বলল, তোমরা হইলা কচি ভ্রমর, এই ফুলের মধু কি আর ভাল লাগবো? একবার খাইয়ে তো দেখো। চামেলি সুফিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, যা দুষ্টু।
কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ানও গাড়িতে চড়ে বাড়ি চলে গেল। সাইফ ঘরে ফিরে দেখে অদিতি বিছানায় বসে বসে কাঁদছে। চলবে। হে এভরিওয়ান, যদি গল্প ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট পেয়ে আমি পর্বগুলো আগাচ্ছি। আমি পর্ব 4 দিব ইনশাআল্লাহ।